গুড আফটারনুন ডিয়ার অ্যাসপিরেন্টস, আমার প্রিয় ছাত্রছাত্রীগণ। আজকে প্রতি সপ্তাহের মতো যেমন সিজিএলের উপরে ক্লাস হয়, সে আজকেও তোমাদের সিজিএলের উপরে ক্লাস। এর আগে আমরা সিএইচএসএলের উপরে একটা লং টার্ম সিরিজ করেছিলাম ক্লাসের, আর আজকে সিজিএলের উপরে লাস্ট উইকেও আমরা সিজিএলের উপরে ক্লাস করেছিলাম। এই সিজিএল এসএসসির আন্ডারে দেখা যায় যে সিএইচএসএলের সঙ্গে সিজিএলের জিকে কোশ্চেনে কিন্তু অনেক মিল আছে। ট্র্যাডিশনাল জিকে থেকে প্রচুর প্রশ্ন থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন থাকে, আবার এমনও কারেন্ট অ্যাফেয়ার্স থাকে যেটা একটু কিন্তু ওল্ড অ্যাফেয়ার্স হয়ে গেছে, সেটা হয়তো 2024 দাঁড়িয়ে 2023 বা তার চেয়েও আরও যদি পুরনো হয় 2022। তোমরা যারা এসএসসি সিএইচএসএল বা প্রিভিয়াস ইয়ারগুলোতে সিজিএল দিয়েছো তারা দেখেছো যে আমাদের কিন্তু অনেক পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু প্রশ্নতে থাকে, এবং যে ট্র্যাডিশনাল জিকেটা থাকে সেই ট্র্যাডিশনাল জিকেটাকেও কিন্তু খুব কনস্ট্রাকটিভ জিকে এবং খুব বেসিক নলেজের ওপরে বেস করে। তাই একটা ইনফরমেশন জানার সঙ্গে সঙ্গে কিন্তু ওর সম্পর্কে কিন্তু আরও ইনফরমেশন গ্যাদারিং করে রাখতে হবে তোমাদের। খালি ওয়ান লাইনার পড়ে চলে গেলে কিন্তু হবে না। তাই আমি বলবো যে যখন যে প্রশ্নটার উত্তর পড়ছো সেটা কিন্তু কনসেপচুয়ালি পড়ো, ওয়ান লাইন পড়ে মনে রাখবার চেষ্টা করা যায়, রাখাও যায়, কিন্তু কনসেপচুয়াল যখন প্রশ্ন দেবে তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। তাই আমি বলবো যে কনসেপ্টের ওপরে বেস করে অ্যান্সার করবে। ইনফরমেশনগুলো যখন আমি বলবো তখন একদম কনসেপ্টটাকে ক্লিয়ার করে নেবে। তাহলে নাও আমরা স্টার্ট করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং নেভারিং কান্ট্রিজ অফ ইন্ডিয়া হ্যাজ দ্য স্মলেস্ট এরিয়া? ছোট এরিয়া। আমাদের যে প্রতিবেশী দেশ, তোমরা তো জানো যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, চায়না, পাকিস্তান, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে ভুটান, এরা আমাদের মেনল্যান্ড নেভারিং কান্ট্রি। শ্রীলঙ্কা মেনল্যান্ড নেভারিং কান্ট্রি, আফগানিস্তান। আবার আমরা যদি লাক্ষাদ্বীপের সঙ্গে বর্ডার দেখি তাহলে সেটা মালদ্বীপের ক্ষেত্রে দেখতে পাবো। আমাদের আবার যদি দেখি আন্দামান অ্যান্ড নিকোবরের সঙ্গে যদি বর্ডার হয় তাহলে সেক্ষেত্রে মায়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। আরেকটা কথা বলে দিই, মেনল্যান্ড বাউন্ডারি বা নেভারিং কান্ট্রির ক্ষেত্রে কিন্তু মায়ানমারও কিন্তু একটা খুব উল্লেখযোগ্য দেশ। মায়ানমারের সঙ্গেও আমাদের কিন্তু মেনল্যান্ড বর্ডার রয়েছে। তাহলে আমাদের এখানকার প্রশ্নেতে যেটা বাংলা আমরা দেখব সেটা হচ্ছে যে ভারতের নিচের কোন প্রতিবেশী দেশের আয়তন সবচেয়ে ছোট? তাহলে আমার এখানে অ্যান্সার হবে ভুটান। ভুটানের এটা হচ্ছে আমার সবচেয়ে ছোট, ভুটানটা। এবং আমরা আরেকটা জিনিস একটু আলোচনা করে রাখি, ভুটান হলো উত্তর। আমরা ম্যালথাস এর তথ্য পড়েছিলাম। ম্যালথাস তত্ত্বতে কি বলা আছে বা থিওরিতে জনসংখ্যা সম্পর্কে বলা আছে। তা ম্যালথাস বানানে MAL পাও, মালদ্বীপ বানানেও MAL পাও। তাহলে আমাদের জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ হলো প্রতিবেশী দেশ হলো কি? মালদ্বীপ, যার রাজধানীর নাম মালে, এবং আমরা কি দেখেছি যার কারেন্সি হচ্ছে রুফিয়া, RUFIYAA। এবং আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে যদি বিচার করি তাহলে প্রথমে মালদ্বীপ ভারতের কাছ থেকে নেওয়া যে মেডিকেল এমার্জেন্সিতে হেলিকপ্টার ব্যবহার বন্ধ করে দিল, আবার রিইন্ট্রোডিউস করলো। মালদ্বীপকে ভারত চাল, ডাল, আটা, ময়দা সব পাঠালো। আবার মালদ্বীপে জয়শঙ্কর
তিনি ভিজিট করছেন এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু সে দেশে রুপে কার্ড, ক্রেডিট এবং ডেবিট কার্ড চালু করছে। তাহলে এইগুলো হচ্ছে মালদ্বীপ সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে এই জায়গাগুলো আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্নতে আমরা চলে যাব। Which among the following musician is popular for his mastery over the musical instrument sitar? Which among the following musician is popular for his mastery over the musical instrument sitar? Ali Akbar Khan, Vilayat Khan, Bahadur Khan, Amjad Khan। তাহলে আমাদের এখানকার কি প্রশ্নের হবে যে কার দক্ষতায় জনপ্রিয় আলী আকবর খান, বিলায়েত খান, বাহাদুর খান, আমজাদ আলী খান? আমরা যদি দেখি যে আলী আকবর খান তিনিও সরোদ, বাহাদুর খান তিনিও সরোদ, আমজাদ আলী খান তিনিও সরোদ। তাহলে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে সেটা হচ্ছে বিলায়েত খান। তাহলে বিলায়েত খানকে আমরা দেখে থাকি কি না সরোদ নয়, সিতার শিল্পীর হিসাবে আমরা দেখি। তাহলে সেতার বাদ্যযন্ত্রের ওপরে কিন্তু বিলায়েত খান রয়েছে। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে। আর একটা কথা বলি, এই যে বাহাদুর খানকে তোমরা দেখো, এই বাহাদুর খান ঋত্বিক ঘটকের খুব প্রিয় মিউজিক ডিরেক্টর ছিলেন। ঋত্বিক ঘটকের কোমল গান্ধার বলো, যুক্তিতক্ক গপ্প বলো, তারপর মেঘে ঢাকা তারা, এই সবগুলোতেই কিন্তু মিউজিকের ভূমিকায় অনবদ্য ছিলেন বাহাদুর খান। তাহলে বাহাদুর খান সরোদ, আমজাদ আলী খানও সরোদ, বা আমজাদ আলী খানের বাবা হাফিজ আলী খান বা তার দুই ছেলে আয়ান আলী বঙ্গাস বা আমন আলী বঙ্গাস, ঠিক আছে, বা আলী আকবর খান তার বাবা বাবা আলাউদ্দিন খান, এরা সবাই কিন্তু সরোদ প্লেয়ার। তাহলে এই জায়গাটা আমার উত্তর যেটা হলো সেটা হলো বিলায়েত খান। হয়ে গেল। পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল অ্যানিম্যাল অফ বাংলাদেশ? বাংলাদেশের জাতীয় প্রাণী কি? আর বাংলাদেশ এখন তো কি বলবো খবরের শিরোনামে বাংলাদেশ। কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে একটা নামকরণ করে এসছে। অনেকে বলছে বাংলাদেশ নাকি আবার স্বাধীন হলো, সেটা পরের বিতর্কের ব্যাপার, অনেক কিছু বিতর্কের ব্যাপার। শেখ হাসিনার দেশ থেকে চলে আসা, নিউ দিল্লিতে তার থাকা, সব নিয়ে বিতর্ক রয়েছে। আমি বিতর্কের মধ্যে যাচ্ছি না, খবরের শিরোনামে এসছে তাই আমি বললাম। হাসিনারও বক্তব্য আছে, সেন্ট মার্টিন দ্বীপ, প্রবাল দ্বীপটা আমেরিকার হাতে ছাড়েনি কেন? আমেরিকা সেখানে এয়ার বেস করতে চেয়েছিল। তারপরে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ গ্রহণ, সবই বিতর্কিত। তাই বিতর্কিতর মধ্যে না গিয়ে আমি বললাম যে বাংলাদেশ এই কারণে শিরোনামে এসছে। তাহলে এই বাংলাদেশের জাতীয় পশু কি না? অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা এও জানি যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মধ্যেই কিন্তু সুন্দরবন দুটোতেই রয়েছে, এবং সুন্দরবনের টোটাল যদি আমরা সারফেস এরিয়া দেখি যে 10,000 স্কোয়ার কিমি, তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই বাংলাদেশে। পশ্চিমবঙ্গ তথা ভারতে 4260 স্কোয়ার কিমি, মানে অলমোস্ট ধরতে পারো 40%, আর 60% কিন্তু বাংলাদেশে। তাহলে অবশ্যই আমরা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার অ্যান্সার করলাম। এবং এ সংক্রান্ত একটু বলে রাখি, মারখোর একটা কিন্তু গোট, ছাগল, হ্যাঁ, সেই মারখোরটা কার ন্যাশনাল অ্যানিম্যাল? না, মারখোরটা ন্যাশনাল অ্যানিম্যাল অফ
পাকিস্তান মারখোর। আর আমরা যদি দেখি যে এই মারখোরের কনজারভেশন দরকার, সংরক্ষণ দরকার, আর এই সংরক্ষণের জন্য 24 মে মারখোর ডে, এটা কে অ্যানাউন্স করেছে? অবশ্যই ইউএনও অ্যানাউন্স করেছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে। আবার আমাদের যদি আমরা দেখি যে ভুটানের টাকিন বলো বা নেপালের গরু বলো, তাদের জাতীয় প্রাণী। আর আমাদের তো জাতীয় প্রাণী তোমরা তো জানোই কে না, আমাদের জাতীয় প্রাণী অবশ্যই টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশেরও তাই, এর দিয়ে কোনো বিরোধ নেই। চলো পরে কোশ্চেন। Which of the following pairs of musician and their instrument is incorrect? Bhajan Sopri sitar, Pandit Ram Narayan sarangi, Vilayat Khan sitar, Kishan Maharaj তবলা। তাহলে আমরা কি অ্যান্সার করব আমরা একটুখানি দেখে নিই। আমরা জানি যে সোপার ডিস্ট্রিক্টটা হলো কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে, সোপার ডিস্ট্রিক্ট। এই সোপার ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিল কিংবদন্তি সন্তুর শিল্পী ভজন সপ্রি। বা তোমরা যদি দেখো পণ্ডিত শিবকুমার শর্মা, তারও কিন্তু জন্ম জম্মু অ্যান্ড কাশ্মীর। কেন জানো জম্মু অ্যান্ড কাশ্মীরে তাদের জন্ম? এবং তারা সন্তুর বাজায়, যাদেরকে আমরা যে ইনস্ট্রুমেন্টটাকে আমরা বলি শততন্ত্রী বীণা। তাহলে এই কেন এই শততন্ত্রী বীণা সূত্রপাত? না, শততন্ত্রী বীণার জন্মস্থান হলো জম্মু এবং কাশ্মীর, উদ্ভাবক হচ্ছে তন্ডুর মুনি। তাই জম্মু এবং কাশ্মীরের লোকরা সন্তুরকে একটা বিশেষ মর্যাদা প্রদান করে এবং সন্তুরের মধ্যে 100টা প্রধান তার থাকার দরুন সন্তুরকে আমরা বলি শততন্ত্রী বীণা। তন্ডুর মুনি সেই সন্তুরের জন্মদাতা। ঠিক আছে, তাহলে আমরা এখানকার যেটা অ্যান্সার হয়ে গেল সেটাই এইটা কারেক্ট নয়। ভজন সপ্রিয় হচ্ছে কি না সন্তুর শিল্পী। তোমরা রাহুল শর্মা দেখেছো, নান্দু মুলে দেখেছো, কিরণ পাল সিং দেওড়া দেখেছো, তরুণ ভট্টাচার্যা দেখেছো, এরা সবাই সন্তুর শিল্পী। এটা সিএইচএসএলও এসছিল, এটা সিজিএলও দেয়, হ্যাঁ, এমটিএসও এই প্রশ্নটা এসছিল, তাই আমরা কিন্তু এইটা অ্যান্সার করলাম। Modhera Dance Festival is an annual cultural phenomenon in the district of the state of Gujarat, Junagadh, Mehsana, Amreli, Anand। তাহলে আমাদের কি হবে উত্তর? না, আমাদের যেটা হচ্ছে মেহসানা। এখানে বলা হয় একটা সান টেম্পল আছে, সূর্য মন্দির। আর এই মোধেরা হচ্ছে তোমার মোধেরা ডান্স। তো আমরা পড়েছি কোনারক ডান্স ফেস্টিভ্যাল, সেটা কোথায় হয়? ওড়িশা। আর সেখানেও কি আছে না সান টেম্পল আছে। কে তৈরি করেছিল? এই সান টেম্পল তৈরি করেছিল নরসিংহ দেব ওয়ান। আর এই মোধেরাতে মেহসানা ডিস্ট্রিক্টে এটাও কিন্তু সান টেম্পল সংলগ্ন ক্ষেত্রেই ডান্সটা হয়ে থাকে। তাহলে আমাদের এখানকার মেহসানা হলো অ্যান্সার। দেখো মোধেরার সঙ্গে কিন্তু মেহসানা শব্দটার কিন্তু তুমি মিল পাবে। এই রকম আরেকটা প্রশ্ন তোমরা ফেস করো, যেটা পুষ্করে পুষ্করে যেটা আমাদের ক্যাটেল ফেয়ার হয়, সেই ক্যাটেল ফেয়ারটা বেসড অন কি না ক্যামেলের ওপরে, উটের ওপরে। সেটা কিন্তু আজমের ডিস্ট্রিক্ট অফ দ্য রাজস্থানে হয়। এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন তোমরা ফেস করো যে সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট ফেয়ার, যেটা আমরা দেখে থাকি কে ফরিদাবাদ ডিস্ট্রিক্ট হরিয়ানাতে হয়। ফরিদাবাদের এফ বা আর ফেব্রুয়ারির এফ বা আরের সঙ্গে ম্যাচ করে যায়। এবং তোমরা শুনেছো যে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল ক্রাফট ফেয়ার হচ্ছে সুরজকুন্ড
ইন্টারন্যাশনাল ক্রাফট ফেয়ার। তাহলে আমরা এখানে মেহসানা পেয়ে গেলাম। পরে কোশ্চেনে আমরা যাব, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান পারসন টু বি কনফার্ড উইথ রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড? আচার্য বিনোবা ভাবে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জগজীবন রাম, জয় প্রকাশ নারায়ণ। তাহলে আমরা যদি এর বিচার করি তাহলে আচার্য বিনোবা ভাবে হবে অ্যান্সার, মানে এটা অ্যান্সার হলো আচার্য বিনোবা ভাবে। এবং কোন ক্যাটেগরিতে? কমিউনিটি লিডারশিপ ক্যাটেগরিতে। একসময় জানবে যে রমন ম্যাগসেসাই অ্যাওয়ার্ডটা 1958 সাল থেকে দেওয়া হয়, তিনি 1958 সালেই পেয়েছিলেন। এবং আরেকটা জিনিস আমরা খুব উল্লেখযোগ্য যে রমন ম্যাগসেসাই প্রথম ভারতীয় মহিলা হিসাবে পেয়েছিলেন কে না মাদার টেরেসা। আর ওভারঅল ফার্স্টের দিক থেকে অ্যাজ এ ইন্ডিয়ান ফর মেন্স অবশ্যই কমিউনিটি লিডারশিপ ইয়েতে সেখানে কিন্তু কে হলো না আচার্য বিনোবা ভাবে। এবং আমাদের যে রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন ভারতের প্রথম প্রেসিডেন্ট এবং সবচেয়ে লংগেস্ট টেনিওর প্রেসিডেন্ট। এবং তারপরে জগজীবন রাম, তার নিকনেম হচ্ছে বাবুজি বা বাবু জগজীবন রাম। বিহারের সাসারাম থেকে নির্বাচনে দাঁড়াতেন, লোকসভার প্রথম ওম্যান স্পিকার মীরা কুমারের বাবা। এবং জয়প্রকাশ নারায়ণ JPN নামে পরিচিত। আমরা জয়প্রকাশ নারায়ণের ক্ষেত্রে টোটাল রেভলিউশন দেখতে পাই JPN। আমরা যদি পাটনায় যাই তাহলে জয়প্রকাশ নারায়ণ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখতে পাবো। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমরা অনেক ক্ষেত্রে দুটো ক্ষেত্রে দেখলাম ইউটিউবে একটা কমেন্ট দিয়েছ যে যামিনী কৃষ্ণমূর্তি তিনি হলেন কুচিপুড়ি ডান্সার। না, যামিনী কৃষ্ণমূর্তি স্পেশালাইজড ইন ভারতনাট্যম ডান্সার। তাই ওই কোশ্চেনের ক্ষেত্রে আলাদা অপশনগুলোকে আমি অ্যানালিসিস করেছিলাম, সেই জন্য আমার নামটা কে মনে পড়ছে না, তোমাদের মধ্যে একজন দিয়েছিলে, তো একটুখানি তোমার অ্যান্সারটা একটু কারেক্ট করে নিও, ঠিক আছে? যে যামিনী কৃষ্ণমূর্তি কিন্তু ভারতনাট্যম ডান্সার হিসাবে পরিচিত। হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান প্রেসিডেন্ট অফ দ্য UN জেনারেল অ্যাসেম্বলি? তাহলে UN জেনারেল অ্যাসেম্বলি যে প্রেসিডেন্ট হন, ধরোই না এবছর ক্ষেত্রে আমাদের ইউএনও তৈরি হয়েছিল 1945, 1945, আজকে এসে 2024, মানে এবছর কততম বসবে না 79 সেশন হবে, 79th সেশন অফ ইউএনও জেনারেল অ্যাসেম্বলি। আমরা সবাই জানি জেনারেল অ্যাসেম্বলিতে 193 মেম্বার্স থাকে প্লাস 2 অবজারভার কান্ট্রিজ থাকে। এই যে 193 দ্য মেম্বারের সামনে যে প্রেসিডেন্টশিপ, এই প্রেসিডেন্টশিপ অ্যাজ এ ফার্স্ট ওম্যান হিসাবে করেছিলেন কে না বিজয় লক্ষ্মী পণ্ডিত। এটা হচ্ছে আমাদের উত্তর। ইন্দিরা গান্ধী ভারতের একমাত্র এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যাকে তোমরা আয়রন লেডি অফ ইন্ডিয়া নামে চেনো। অরিজিনাল এই ইন্দিরা নামটা দিয়েছিলেন কে না অবশ্যই আমাদের মানে RN টেগোর। আবার কিরণ বেদি, ফার্স্ট ওম্যান IPS অফ, এবং ইউনাইটেড নেশনস পুলিশ এর ক্ষেত্রে তিনি ডিরেক্টরও ছিলেন, অ্যাডভাইজারও ছিলেন কিরণ বেদি। আমাদের পশ্চিমবঙ্গে প্রথম মহিলা IPS হচ্ছেন দময়ন্তী সেন, সেটাও কিন্তু মনে রেখো। আর সুষমা স্বরাজ ভারতের
ফার্স্ট ওম্যান কি না এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ফুল চার্জ। কেন আমি এই ফুল চার্জ কথাটা ব্যবহার করলাম? ফুল চার্জ এই কারণে আমি ব্যবহার করলাম, ভারতের প্রথম মহিলা বিদেশমন্ত্রী মানে এক্সট্রা চার্জ ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 66 থেকে 77, 80 থেকে 84 এই কার্যকালের সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা রিজাইন করেছিল, তাই ইন্দিরা গান্ধী সেই সমস্ত পদগুলো নিজে ছিলেন সেই সমস্ত পদে। তাই ভারতের ফার্স্ট নন কংগ্রেস ভারতের ফার্স্ট যদি বলতে পারো ওম্যান এক্সটার্নাল অ্যাফেয়ার্স বা ওম্যান হোম বা ওম্যান ডিফেন্স বা ওম্যান তোমার হচ্ছে ফিনান্স, এগুলো যদি হয় তাহলে কিন্তু ইন্দিরা গান্ধী হবে। আর বিদেশ এক্সট্রা ফুল চার্জ যদি হয় নির্মলা সীতারামন সুষমা স্বরাজ। আর যদি ফিনান্স বা ডিফেন্সের ক্ষেত্রে হয় তাহলে নির্মলা সীতারামন অ্যান্সার হবে। তাহলে এই জায়গাগুলোর যে অপশনটা হলো সেই অপশনটা কিন্তু আমরা অ্যানালিসিস করলাম। পরে কোশ্চেন 8 নম্বর কোশ্চেনে আমরা যাব। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ওম্যান PM প্রাইম মিনিস্টার? তাহলে আমাদের কি হবে না খেরটেক, আমরি ভাটনা, আনসিম টোকা, গোল্ডা মির, ইসাবেল মার্টিনেজ ডি পেরন, শ্রীমাভো বন্দরনায়েকে। তাহলে আমাদের অ্যান্সার হবে শ্রীমাভো বন্দরনায়েকে। এবং এই শ্রীমাভো বন্দরনায়েকে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার। পাকিস্তানের ফার্স্ট এবং অনলি ওম্যান প্রাইম মিনিস্টার কী হবে? বেনজির ভুট্টো। আমাদের ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী, শ্রীলঙ্কার শ্রীমাভো বন্দরনায়েকে। তাহলে এই আমাদের শ্রীমাভো বন্দরনায়েকে ওয়ার্ল্ডের আবার মধ্যে প্রথম মহিলা, ঠিক আছে, আবার মহিলা প্রধানমন্ত্রী। আমরা যদি দেখি মার্গারেট থ্যাচার, যাকে বলা হয় আয়রন লেডি অফ দ্য ইউকে, এবং প্রথম ওম্যান PM অফ দ্য ইউকে। তাহলে সেক্ষেত্রে আমরা তাকেই বলবো, তাকে আয়রন লেডি অফ দ্য ইউকে বলেছিল সাবেক USSR মানে সাবেক সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে। তাহলে আমাদের এখানকার ডি অপশনটা আমাদের অ্যান্সার হয়ে গেল, এই ডি। দ্য ন্যাশনাল স্পোর্ট অফ ব্রাজিল ইজ। আমি একটা কথা বলি যে এই কোশ্চেনগুলো অনেক সময় বিভিন্ন CHSL এর ক্লাসে হয়েছে, আজকে CGL এর ক্লাস সেখানেও হচ্ছে। তার মানে সেই CHSL এর ক্ষেত্রে এর মধ্যে সব কটা ইম্পর্টেন্ট ছিল না, যে কটা ইম্পর্টেন্ট ছিল সে কটা দেখিয়েছিলাম। CGL এর ক্ষেত্রেও তাই, যে কটা ইম্পর্টেন্ট সে কটাই আমরা দেখব। ন্যাশনাল স্পোর্ট অফ ব্রাজিল ইজ তেজো, ক্যাপোয়েরা, হকি, বেসবল। আমরা যদি তেজোর ক্ষেত্রে যাই তাহলে হবে কি না কলম্বিয়া, তেজোর ক্ষেত্রে হবে আমরা কলম্বিয়া। তারপর যদি ক্যাপোয়েরা করি তাহলে এটা হচ্ছে ব্রাজিল। তারপর যদি আমরা হকি করি তাহলে হকি করলে PAK পাকিস্তান। বেসবল যদি করি তাহলে আমাদের হবে তাইওয়ান। আর কি হবে? USA। আর কি হবে? ভেনেজুয়েলা। আর কি হবে? ভেনেজুয়েলা। আর কিউবা। তাহলে এরা হচ্ছে বেসবল। তাহলে ন্যাশনাল স্পোর্টস অফ দ্য ব্রাজিল হচ্ছে ক্যাপোইরা। এটা হলো অ্যান্সার। পরে কোশ্চেনে আমরা যাব। দ্য ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন। এটাও CGL এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আমরা যদি এবার দেখি যে বিশ্বের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক, এই জায়গাটা বায়োমাস জমে এই ন্যাশনাল পার্কটা তৈরি হয়েছে। দ্যাট ইজ কল্ড আ ফুমদি বলে লোকালি। একটা লেক আছে, সেই লেকটার নাম লোকটাক লেক। এই লোকটাক লেক হচ্ছে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে লংগেস্ট লেক,
তুমি যদি ভেম্বানাথকে কয়াল না বলে লেকের আন্ডারে নিয়ে আসো, তাহলে লোকটাক কিন্তু সেকেন্ড লংগেস্ট লেক হয়ে যাবে। তাহলে আর যদি ভেম্বানাথকে তুমি কয়ালের মধ্যে রাখো, তাহলে লোকটাক হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে লংগেস্ট লেক। লোকটাক, টাক মানে এন, আর লোক মানে কি না স্ট্রিম। তাহলে এইখানে আমাদের একটা প্রাণীকে দেখতে পাই, তার নাম হচ্ছে কি না, তার নাম আমাদের সবাই জানি যে কি ফেস্টিভ্যাল হয়, সাংগাই ফেস্টিভ্যাল। তাহলে সাংগাই হচ্ছে এই ন্যাশনাল পার্কের ফেমাস অ্যানিম্যাল। আমরা বলি সাংগাই ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে হয়, না সাংগাই ফেস্টিভ্যাল ভারতের মণিপুরে হয়ে থাকে। তাহলে আমাদের এটাই ফ্লোটিংটা, ভাসমানটা, এখানে একটা প্রাইমারি স্কুলও আছে, সেই প্রাইমারি স্কুলটা কিন্তু ওটাও ভাসমান, এলিমেন্টারি এডুকেশনাল ইনস্টিটিউট বলে। কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে যদি আমি ঢুকি এখানে মণিপুরে, তাহলে আমি একটুখানি বলতে পারবো যে কি বলবো, এডুকেশন অন হুইলস, এডুকেশন অন হুইলস ক্যাম্পেইন আমরা চালু করে দিয়েছে কে, না মণিপুর। তাদের বিভিন্ন অ্যাসাইলামে এই গাড়ি ঘুরবে, শিক্ষিত করবে, এবং বিভিন্ন অ্যাসাইলাম চালা মিশনেও তাদেরকে কিন্তু এই গাড়ি যাবে। তাহলে সেখানেও সেখানকার ছেলে মেয়েদের, অনাথ বাচ্চাদের শিক্ষিতকরণ কিন্তু করা চলবে। তাহলে বা স্কুল অন হুইলস, এডুকেশন অন হুইলস না বলে বলবে স্কুল অন হুইলস, স্কুল অন হুইলস, এই কথাটাই বেটার। এডুকেশন না ব্যবহার করে স্কুল অন হুইলস বলবে। হ্যাঁ, এটা মণিপুর। মণিপুর তো আক্রান্ত জানো, মেইটি তো জানো, তোমরা জানো কুকি, অঙ্গামি নাগা, আইমল। তাহলে এই যে ট্রাইবগুলো, এদের মধ্যে যে বিরোধ, একদম মানে মারাত্মক বিরোধ। তোমাদের এই জায়গাগুলো তো আমি এর আগেও কারেন্ট অ্যাফেয়ার্সে বিভিন্ন ক্লাসে তোমাদের বলেছিলাম। তাহলে এখানকার আমাদের যেটা অ্যান্সার হলো সেটা হলো মণিপুর। মণিপুর, আমি যে এক্সট্রা ইনফরমেশন বা কনসেপ্টটা দিলাম, সেই কনসেপ্টটা কিন্তু মাথায় রেখো। Who was the first foreigner to receive the ভারত রত্ন অ্যাওয়ার্ড? আমরা যদি দেখি যে নেলসন ম্যান্ডেলা, তিনি হচ্ছেন 1990-তে, খান আব্দুল গফর খান 1987-এ, মাদার টেরেসা যদি আমরা দেখি যে মাদার টেরেসা হচ্ছে 1980 ভারত রত্ন। ইয়াসের আরাফাত কিন্তু পাননি। তাহলে প্রথম কে হলো? খান আব্দুল গফর খান। একটা অদ্ভুত চরিত্রের ভদ্রলোক। স্বাধীন ভারত হওয়ার পর তার ছিল আফগানিস্তানের নাগরিকত্ব। তারপরে যখন 1987-এ যখন এলো, তখন তার দেখা গেল পাকিস্তানের নাগরিকত্ব। আর নেলসন ম্যান্ডেলা জাতির জনক, কোন দেশের জাতির জনক? না সাউথ আফ্রিকার। তার যে একটা নিক নেম টাটা, টাটা সাউথ আফ্রিকান ল্যাঙ্গুয়েজে দ্য ফাদার অফ দ্য নেশন। আরেকটা তার নিকনেম আছে, সেই নিকনেমটার নাম হচ্ছে ম্যাডিবা, সেই নিকনেমটার নাম হচ্ছে ম্যাডিবা। তাহলে দুটো নিকনেম। আমরা মাদার টেরেসা যখন ভারতরত্ন পাচ্ছে অ্যাজ এ ন্যাচারাল সিটিজেন ওমেন হিসাবে, আর যদি বলা হয় যে অ্যাজ এ ফার্স্ট ওম্যান হু রিসিভ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড 1971, অ্যান্সার কিন্তু হচ্ছে ইন্দিরা গান্ধী। তাহলে এই কনসেপ্টটা কিন্তু একদম ক্লিয়ার রেখো। এটা 1980। পরের কোশ্চেনে আমরা 12 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল টু স্পেস? আমরা জানি সুনিতা উইলিয়ামস, এনআরআই, গুজরাটের ভদ্রমহিলা, ইউএসএতে থাকে, বর্তমানে স্পেস এক্সের মাধ্যমে মহাকাশে রয়েছেন। রমেশ মালহোত্রা, এটা তো হবেই না। কল্পনা চাওলা, ফার্স্ট ওম্যান
অবশ্যই এনআরআই গো টু দ্য স্পেস, কলম্বিয়া স্পেস ক্রাফট শাটেল অ্যাক্সিডেন্টে মারাও যান এবং সুনিতা পান্ডে উইলিয়ামস মহাকাশে গিয়ে ওয়াকিং করেছিল, স্পেস ওয়াকিং করেছিল। এবং আমাদের এখানকার যেহেতু বলেছে ফার্স্ট ইন্ডিয়ান টু ট্র্যাভেল টু দ্য স্পেস 1984, সেখানে কে না, অ্যান্সার হচ্ছে রাকেশ শর্মা। কার সহযোগিতায়? উইথ ইউএসএসআরের সহযোগিতায়। তার এইখানটা আমরা রাকেশ শর্মা অ্যান্সার করে দিলাম। আর এক্সট্রা যে ইনফরমেশনগুলো বললাম সেই এক্সট্রা ইনফরমেশনটা কিন্তু টুকে রাখবে। 13 নম্বর প্রশ্নতে আমরা যাব। ইন হুইচ স্টেট টার্নেটার ফেয়ার সেলিব্রেটেড অ্যানুয়ালি? গুজরাট, মণিপুর, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা। টার্নেটার ফেয়ার যদি আমরা দেখি তাহলে কি হবে? টার্নেটার ফেয়ার না, টার্নেটার ফেয়ার হচ্ছে গুজরাট। গুজরাট টার্নেটার ফেয়ার আমরা গুজরাটে দেখব। গুজরাটে মাধবরাই ফেস্টিভ্যাল আমরা দেখতে পাই। গুজরাটে উত্তরায়ণ দেখতে পাই, যে উত্তরায়ণে ঘুড়ি হয়, এবং ইন্টারন্যাশনাল কাইট ফেস্টিভ্যাল দেখতে পাই আহমেদাবাদ রাজকোটে আমরা দেখতে পাই। তাহলে এই ফেস্টিভ্যালগুলো কিন্তু গুজরাটের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানকার অ্যান্সার কিন্তু টার্নেটার ফেয়ার, সেটা হলো গুজরাটে। পরে কোশ্চেন আমরা যাব। Veeranattam or dance of the brave performed in Shiva temples in honor of Shiva is a folk dance from the state of। তাহলে এই ভীরানাট্যম কোন রাজ্যের ফোক ডান্স আমরা যদি একটু দেখে নিই। জম্মু কাশ্মীরে গেলে রাউফ দেখতে পাই, হিকাত দেখতে পাই, এগুলো জম্মু কাশ্মীরের ক্ষেত্রে। ধুমাল দেখতে পাই। গুজরাটের ক্ষেত্রে গারবা দেখতে পাই, ডান্ডিয়া রাস দেখতে পাই, টিপ্পনি দেখতে পাই। পশ্চিমবঙ্গ দেখলে তো একদম অলকাপ দেখতে পাই, লেটো দেখতে পাই, টুসু ডান্স দেখা যায়, তারপর হচ্ছে তোমার ভাওয়াইয়া, বাউল, কীর্তন, যাত্রা, কাঠি, তারপর হচ্ছে তোমার লাঠি, তারপরে ছৌ, এই ফোক ডান্সগুলো আমরা দেখতে পাই। তাহলে পরিবেশিত ভীরানাট্যম, এটা অ্যান্সার যেটা হলো সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, এটাই হলো উত্তর, অন্ধ্রপ্রদেশে আমাদের হয়ে থাকে। তাহলে 14 নম্বর কোশ্চেন আমরা অ্যান্সার করে ফেললাম। এবার 15 নম্বর কোশ্চেনে যাব আমরা। হুইচ অফ দ্য ফলোয়িং ক্লাসিক্যাল ডান্স যামিনী কৃষ্ণমূর্তি? একটু আগেই আমরা যামিনী কৃষ্ণমূর্তিকে নিয়ে কথা বলছিলাম। তাহলে যামিনী কৃষ্ণমূর্তি হচ্ছে কি না, ভারতনাট্যমের সঙ্গে যুক্ত। ভারতনাট্যমের মধ্যে নট আছে, তাহলে ডেডিকেটেড টু দ্য গড কে হবে না, নটরাজ। নটরাজ মানে শিব। আবার ভারতনাট্যম শব্দটার মধ্যে লাস্টে NATYAM টি আছে, লাস্টে এম আছে, তাহলে অলসো দ্য অ্যান্সার কী হবে না, অ্যান্সার অবশ্যই ভারতনাট্যমের জন্মস্থান সেটা তামিলনাড়ু, কত্থক হচ্ছে লখনৌ, ইন ইউপি, কথাকলি কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কুচেলাপুরম বা কুচিপুড়ি ভিলেজ থেকে কুচিপুড়ি ডান্সের জন্ম হয়েছে। তাহলে 16 নম্বর প্রশ্নের দিকে আমরা এগোবো। কাজী নজরুল ইসলাম ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, আফগানিস্তান। আমি এখানে অপশনটা একটু এটা বলে দিই, বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এখানকার যে উত্তরটা আমাদের অ্যান্সারে পাবো সেটা হচ্ছে কি হবে না, অবশ্যই বাংলাদেশের কাজী নজরুল ইসলাম। ধূমকেতু আমরা শুনেছি, ব্যাঙ্গাচি আমরা শুনেছি, এবং পাকিস্তানের ন্যাশনাল পোয়েট হচ্ছে কিন্তু মোহাম্মদ ইকবাল। আমরা গান গাই সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এর কম্পোজার হচ্ছেন কিন্তু মোহাম্মদ ইকবাল। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল বাংলাদেশ।
Which national park is situated in the Karnataka among these? বন্দিপুর, আনসি এবং বানেরঘাটা, অল অফ দিস। তাহলে স্বাভাবিকভাবে দেখেই কি বুঝতে পারছো, অ্যান্সার হচ্ছে উপরের সবগুলো, উপরের সবগুলো। তাহলে এই যে বন্দিপুর বলো, আনসি বলো, বানেরঘাটা বলো, এগুলো সবই আমরা কর্ণাটকাতে দেখতে পাই। এই বন্দিপুর, তাহলে বন্দিপুরে কি আছে না, বন্দিপুরের বি বাঘের বি, মানে মজা করলাম, বন্দিপুর হচ্ছে কি হয় না, ন্যাশনাল টাইগার কনজারভেশন রয়েছে, সেন্টার রয়েছে বন্দিপুরে, তাহলে বাঘ হবে। আনসি এটা কর্ণাটকাতে, এটা হর্নবিলের জন্য বিখ্যাত হবে। আর বানেরঘাটা, তোমরা মনে রেখো যে বানেরঘাটাতে প্রথম আমাদের বাটারফ্লাই কনজারভেশন প্রজেক্ট স্টার্ট হয়েছিল। আমাদের রাজ্যে যে বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, সেই বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কিন্তু বাটারফ্লাই কনজারভেশন করানো হয়ে থাকে। তাই আমাদের এখানকার 17 নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা করা হয়েছে উপরের সব কটা। পরের কোশ্চেনে আমরা যাব। দ্য মহাবোধি টেম্পল, এটা কোথায় আছে? মহাবোধি টেম্পল আমরা জানি যে বোধগয়া। বোধগয়া কোথায় না, বিহার। কে করেছিল? অশোক করেছিল, অশোকের করা। এবং এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। অবশ্যই এটা কালচারাল সাইটে, আমাদের যে 42টা সাইট, সেই 42টা সাইটের মধ্যে 34টা কালচারাল, 7টা ন্যাচারাল, একটা মিক্সড। এটা মহাবোধি টেম্পল বুধগয়া বিহারে রয়েছে, অশোক তৈরি করেছিল। এবং এখানকার কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ? অবশ্যই এটা কালচারাল। কেন? মানুষের হাতে তৈরি। থ্যাংক ইউ, এগিয়ে চলো নেক্সট। দ্য প্যাট্রিয়টিক সং সারে জাহাঁ সে আচ্ছা ওয়াজ কম্পোজড বাই। তাহলে কি হবে না, একদম সোজাভাবে যদি আমরা বলি তাহলে মোহাম্মদ ইকবাল হবে। মোহাম্মদ ইকবাল আমাদের একদম কারেক্ট অ্যান্সার। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে তোমাদের সামনে বলতে কোনো অসুবিধা নেই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তাহলে এটা ছিল বাংলাদেশের ন্যাশনাল অ্যানথেম। আজকে সেই রবীন্দ্রনাথের মূর্তি কিন্তু বাংলাদেশে ভাঙা হয়েছে। জাতি তথা বিশ্ববাসীর কাছে কিন্তু এটা লজ্জা। কারণ কি 2013 সালে, 1913 সালে প্রথম এশিয়ান হিসাবে কিন্তু নোবেল অ্যাওয়ার্ড পেয়েছিলেন এই রবীন্দ্রনাথ, যার সঙ্গে ভারতের জাতীয় সত্য, যার সঙ্গে বাংলাদেশের জাতীয় সত্য এবং শ্রীলঙ্কার ন্যাশনাল সং, যেটা স্যালুট স্যালুট শ্রীলঙ্কা বা মাথা মাথা শ্রীলঙ্কা, সেটা কিন্তু যুক্ত। আমি তর্ক বিতর্কের খাতিরে গেলাম না, যে কে কী করেছে সেটা আমি বলছি না, কিন্তু রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা কিন্তু লজ্জাজনক। এই উপমহাদেশের বলতে পারো বেস্ট মাল্টি ট্যালেন্টেড বা ভার্সাটাইল লোক যদি হয়ে থাকেন, তিনি হলেন কে না, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো, which state government has mandated a 33% reservation for women in outsourced government job? মধ্যপ্রদেশ, কর্ণাটকা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। আমরা যদি দেখি সিদ্ধারামাইয়ার সরকার, এই সিদ্ধারামাইয়ার সরকার মানে কর্ণাটকার সরকার। তাহলে কার না, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সরকার। তারা মহিলাদের চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ করছে ফর আউটসোর্সিং জব, ফর আউটসোর্সিং জবের জন্য। তাহলে 20 নম্বর কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম। আমাদের অ্যান্সার হয়ে গেল কি, কর্ণাটকা। Which international airport made history first airport India prestigious recognition zero waste to landfill? আমাদের অ্যান্সার কি হয়ে গেল? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে তিরুবনন্তপুরম।
আমরা এও পড়ে নিয়েছি যে কেরালাতে আমরা 4টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখব, কোচি, কোঝিকোড, তিরুবনন্তপুরম, কান্নুর। আমরা ইউপিতে এলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখব চৌধুরী চরণ সিং ইন লখনৌ, লাল বাহাদুর শাস্ত্রী ইন বারাণসী, মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা, আর কুশিনগর এয়ারপোর্ট ইন কুশিনগর ইন ইউপি, ভারত নেপাল বর্ডারে অবস্থিত। কুশিনগরে বুদ্ধদেব দেহত্যাগ করেছিল, তাই ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট সার্কিটে কুশিনগরের নাম একদম জল করে আছে। ভারতে মোট 33টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখা যায়, 157টা অপারেশনালাইজড এয়ারপোর্ট আমরা দেখতে পাই, এবং 11টা হচ্ছে আমাদের কি বলবো তোমার কাস্টম এয়ারপোর্ট, এবং 113টা হলো মানে ডোমেস্টিক এয়ারপোর্ট, 33টা হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। টোটাল অপারেশনালাইজড এয়ারপোর্ট হচ্ছে আমাদের 157, 157। এই যে আমি সংখ্যাগুলো বললাম, সংখ্যাগুলো যোগ করলেই তুমি 157 পেয়ে যাবে। পরের 22 নম্বর কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাভ ফর্মালি রেকগনাইজড প্যালেস্টাইন অ্যাজ এ স্টেট? আয়ারল্যান্ড, নরওয়ে, স্পেন, না অল অফ দিস? এদের মধ্যে সবগুলোই। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হবে এই সবগুলোই হবে অ্যান্সার। আবার স্পেনকে আমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্সের হিসাবে বিচার করি, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে 99 মেম্বার, প্যারাগুয়ে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সে 100 মেম্বার, ইয়েমেন 97 মেম্বার, 98 মেম্বার ছিল পানামা। তাহলে এইটা আমাদের কিন্তু প্রশ্নতে দিয়ে দেবে, কিন্তু নরওয়ের রাজধানী অসলো থেকে নোবেল পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। এগুলো তোমরা মোটামুটি জানো। 1901 স্যার হেনরি ডুনান্ট তিনি পেয়েছিলেন, ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের ফাউন্ডার। নেক্সট আমরা 23 নম্বর কোশ্চেনে চলে যাব। হোয়েন ডাজ বাংলাদেশ সেলিব্রেট ইটস ইন্ডিপেন্ডেন্স ডে? বিতর্ক এড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু কবে? না 26 মার্চ 1971। এটা হবে কিন্তু অ্যান্সার। বাংলাদেশ কবার স্বাধীন হলো বা বাংলাদেশ ভেরি রিসেন্ট স্বাধীন হলো, এ সমস্ত কথা এখন আলোচনার মধ্যেই নয়। যে বাংলাদেশের স্বাধীনতা দিবস 1971 26 মার্চ, এবং যে ইন্ডিয়ান যে অপারেশন ক্যাকটাস লিলি বা অপারেশন জ্যাকপট, সেই অপারেশন এটাকে চালিয়েছিল কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড, এবং যুদ্ধ শেষ হয়েছিল আমাদের কবে? 16ই ডিসেম্বর 1971, অপারেশন বিজয় দিবস। এটা অপারেশন বিজয় নয়, কিন্তু এটা কিন্তু ক্যাকটাস লিলি অপারেশনটার নাম। আর ইন্ডিয়ান আর্মির ইস্টার্ন কমান্ড করেছিল অপারেশন জ্যাকপট। পাকিস্তান আবার এদের বিরুদ্ধে যে অপারেশন করেছিল অপারেশন সার্চলাইট। তোমরা ভেরিয়াস অপারেশনসে এগুলো পড়ে থাকো। এবং 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আবার প্রথম কান্ট্রি হিসাবে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে মর্যাদা দেয় ইন্ডিয়া, সেটা 1971 6 ডিসেম্বর। তাই 6 ডিসেম্বর হচ্ছে কি না মৈত্রী দিবস। আমরা একটা মাসে 6 দিয়ে দেখি কি শুধু 6, 16, 26, তাহলে আমাদের 16 চলে গেল, 26ও চলে গেল, তাহলে পড়ে রইল কে 6, এবং 6 ডিসেম্বর একদম কি হচ্ছে না মৈত্রী দিবস আমরা পালন করলাম। তা বলে মৈত্রী এক্সারসাইজ নয়, যেটা ইন্ডিয়া থাইল্যান্ডের মধ্যে হয়েছিল মিলিটারি এক্সারসাইজ, সেটা কিন্তু নয়। এটা কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা মৈত্রী এক্সারসাইজ দেখতে পাই। তাহলে বাংলাদেশ তার স্বাধীনতা দিবস 26শে মার্চ 1971। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট দ্য উগাদি ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? আমরা যেমন পয়লা বৈশাখ করি, তেমনি অন্ধ্রপ্রদেশ বা কর্ণাটকা বা অন্ধ্রপ্রদেশের যে সিস্টার স্টেট, সেও কিন্তু পালন করে কি না উগাদি। তাহলে উগাদি হচ্ছে নিউ ইয়ার ফেস্টিভ্যাল অফ কর্ণাটকা। কেরালার ক্ষেত্রে হচ্ছে বিশু, তামিলনাড়ুর ক্ষেত্রে হচ্ছে পুথান্ডু, মহারাষ্ট্রের ক্ষেত্রে হচ্ছে
গুড্ডি পাটওয়া, ট্র্যাডিশনাল গুড্ডি গাছের সঙ্গে বাঁধা হয়। তাহলে এইটা কিন্তু আমরা পয়লা বৈশাখ ওড়িশার লোকরা পানা সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তি, আসামের লোকরা কি করে না রঙ্গালী বিহু বা গরু বিহু বা বহাগ বিহু তারা সেলিব্রেট করে থাকে এই পয়লা তারিখ। অর্থাৎ আমাদের যে ক্যালেন্ডার, যেটা রিজিওনাল ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিনটা এই হিসাবে সেলিব্রেট করা হয়। 24 নম্বর কোশ্চেন গেল আমাদের। রানী কর্ণ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া? ভারতনাট্যম, মোহিনীঅট্টম, কত্থক, কথাকলি। রানী কর্ণ। তাহলে রানী কর্ণকে আমরা কোথায় ফেলবো না, রানী কর্ণকে অপশনটা হিসাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু দুটোতেই ফেলা যায়, মানে যদি ট্রিক্সে ফেলি। তা রানী কর্ণকে কিন্তু কথাকলিতে ফেলবে না। কীরকম দেখো, কথাকলি তো মেল, কেবলমাত্র ছেলেরাই নাচে। রানী কর্ণ দেখে কি তোমাদের মনে হচ্ছে ইনি ছেলে? না, ইনি মেয়ে, মহিলা। তাহলে তিনি কথাকলিতে যাবেন কেন? কথাকলিতে মেল ব্যাস্টন, আর কথাকলিতে দুজন মহিলা শিল্পী নাচতে পারেন। একজনের নাম কি ছিল? একজনের নাম মৃণালিনী সারাভাই, আরেকজনের নাম কে না রাগিনী দেবী। এই দুজন মহিলা ছাড়া কথাকলিতে কখনো কোনো ফিমেল যাবে না। তাহলে রানী কর্ণের জায়গাটা কোথায় হবে? মহাভারতের কর্ণ নয় তো, উনি রানী কর্ণ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে না, অ্যান্সার হচ্ছে কথাকলি। আমরা জানি কলি থাকলেই কেরালা হয়। কথা মানে হচ্ছে স্টোরি, কলি মানে হচ্ছে প্লে। তাহলে কথাকলি মেল, অনলি পারফর্মড বাই মেল, আর মোহিনীঅট্টম পারফর্মড বাই ফিমেল। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই আমরা করলাম। আমাদের 25টা কোশ্চেন সিজিএলের উপরে আমরা আজকে আলোচনা করেছি। আবার বলি যে এই রকম প্রশ্ন সিএইচএসএলেও এসেছিল, এই রকম প্রশ্ন আগামী সিজিএলেও থাকবে, এই রকম প্রশ্ন আমাদের আগামী এমটিএসেও থাকবে। আমাদের কি করা কর্তব্য না, আমাদের কর্তব্য হলো এগুলোকে বারংবার প্র্যাকটিস করা। আমি বলছি না যে এই সেটই এই রকমই দেবে, তা নয়, কিন্তু এই যে কনসেপ্টের সঙ্গে বিভিন্ন এক্সট্রা ইনফরমেশনগুলো বলছি, সেই এক্সট্রা ইনফরমেশনগুলোও কিন্তু পরীক্ষায় আসবে। অতএব এই যে কোশ্চেন, যা কোশ্চেন করেছি এটাই আসবে এই রকম হয় না। হ্যাঁ, তার মধ্যে হয়তো ম্যাক্সিমাম ফলো আপ হতে পারে, তার মধ্যে মিডিয়াম হয়তো ফলো আপ হতে পারে, তার মধ্যে মিনিমাম হয়তো ফলো আপ হতে পারে। মিনিমামটা আমি ছেড়েই দিলাম, কারণ কি এগুলো সব প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। তাহলে এই রকমভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, এবং সামনে যে সিজিএল বলো, এমটিএস বলো, তার জন্য কিন্তু একদম উঠে পড়ে লাগতে হবে, পেতে আমাকে হবেই। নো কম্প্রোমাইজ। কম্পিটিটিভ এক্সামে কোনো কম্প্রোমাইজের জায়গা হয় না। তাই আবার বললাম, মন দিয়ে দেখো, কনসেপ্টটা পড়ো, কনসেপ্টটা পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করো, তাহলে 1 নম্বর যেমন ভুলবে না, তেমনি সিজিএল, সিএইচএসএল, এমটিএসেও তোমাদের দারুণ সুবিধা হবে। তাহলে আজকে টাটা বাই বাই, রাখলাম, ভালো থেকো।